ওষুধ আর ওষুধ আর ওষুধ, আমার একসাথে 4টা রোগ ধরা খেয়েছে। অনলি স্কিন ডিজিজ। আপনি বিদেশের কোন উন্নত দেশে যদি যান, মনে করেন ইউএসএতে গেলেন, জার্মানিতে গেলেন, অস্ট্রেলিয়াতে গেলেন, তখন আপনি হারে হারে এই জিনিসটা টের পাবেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন ডক্টরের, 1 মাস লেগে গেছে, 1.5 মাস লেগে গেছে, 3 মাস লেগে গেছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আর আসে না। অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটটাই আর পাইতেছেন না, 2 মাস 3 মাস পরে যা হচ্ছে পাবেন। যারা প্রথমবার এই জিনিসটা শুনতেছেন আমার কাছে, তারা অবাক হয়ে যেতে পারেন অথবা এই জিনিসটা বিশ্বাস নাও করতে পারেন। আপনি বলতে পারেন, কি রে ভাই, মোটো ব্লগার কয় কি? এটা কি সম্ভব? উন্নত দেশে আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো কিন্তু ডক্টর পাবো না, এটা কি সম্ভব নাকি? এটা আসলেই ট্রু। ইন্স্যুরেন্স ক্লেম করছেন, দেখবেন যে তারা ডিনাই করে দিবে, বলবে যে না, ইন্স্যুরেন্সের টাকা দিব না। কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া ডিরেক্ট ডিনাই। তারা বিভিন্ন কারণ দর্শাবে, এই সেই। সো তখন কি করে মানুষেরা মামলা করে। যারা মামলায় জিতে তারা ইন্স্যুরেন্সের টাকা পরে ক্লেম করতে পারে, আর যারা মামলায় হারে তারা ইন্স্যুরেন্সের টাকা পায় না, মামলা লড়তে গিয়ে আরো ফকির হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। ইউএসএ তে এইসব কাহিনী নিয়ে হচ্ছে অনেক মানুষেরা এই কথা বলে, কিন্তু আসলে তেমন একটা কোনো লাভই হয় না। চিন্তা করেন, 1.5 লাখ টাকার মতো তার বিল আসছে জাস্ট হচ্ছে মেডিকেলে গিয়ে ব্যান্ডেজ করানোর জন্য। জিনিসটা শুনে আপনার কাছে পুরাই অবাক লাগতে পারে অথবা আকাশ ভেঙে পড়তে পারে মাথায়। কারণ আমরা যারা বাংলাদেশের মেডিকেল সিস্টেমের সাথে অ্যাডজাস্টেড আছি, আমরা আসলে জানি না, যে রিয়েলাইজ করতে পারি না আমরা কতটা লাকি। এই হোয়াট ইজ গোয়িং অন? এখন আমি বের হয়ে যেতেছি। এটা কি সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আর আমার দেখেন এই ওষুধ, এই ওষুধ, এই যে রিসিপ্ট, ওষুধ আর ওষুধ আর ওষুধ, আমার একসাথে 4টা রোগ ধরা খেয়েছে। অনলি স্কিন ডিজিজ, অন্য কিছু না, জাস্ট স্কিন ডিজিজই ধরা খেয়েছে হচ্ছে একসাথে 4টা। এই ভাই মোটরসাইকেলটা ফালাই দিবে? ও না, তার নিজেরই মোটরসাইকেল। যেমনভাবে এরকম সোজা করছে। যাই হোক, বাজে হচ্ছে দুপুর কয়টা, 2:45। আমি এখন বাসার দিকে যাব মিরপুর থেকে। ওষুধ কিনছি 1250 প্লাস হচ্ছে আরও 620, সো 1900 টাকার মতো। 1900-2000 টাকার ওষুধ আমি কিনা ফেলাইছি আজকে। ডাক্তারের ভিজিট ছিল হচ্ছে আরও 1000, বলা যায় 3000 টাকা আজকে গন। এক বাড়িতে 3000 গন। ভুলের মাসুল এখন দিতে হইতেছে আর কি। আমি আগের ভিডিওতে যেটা বলছিলাম, যে আমি ছোটবেলাতে ডাক্তার দেখাইছিলাম, বাট যেই ওষুধ দিছিল ওইটা একটা লিমিটেশন ছিল, কিন্তু ওগুলো আমি খেয়াল করি নাই। যখন দেখছি যে ওষুধ দিলে ভালো হয়ে যাইতেছে, বারবার খালি ওষুধ দিছি। একটা অয়েন্টমেন্ট দিছিল, ওইটার নাম হচ্ছে ক্লোভেট অয়েন্টমেন্ট। ওইটা দিলে কি হয়তো, আমার স্কিনে যেখানে সাদা সাদা হইতো অথবা স্কিন মরে যাইতো, ওগুলা চলে যেত। কিন্তু আবার হয়তো দিলে আবার চলে যেত, এরকম রিপিটেশন খালি হইতেই থাকতো আর কি। সো আমি একদম ছোটবেলার থেকে মনে হয় 10 বছরের মতো এই ক্লোভেট অয়েন্টমেন্ট খালি দিছি আর দিছি। আর বাঙালিদের একটা সমস্যা হইতেছে, কোনো একটা ওষুধ একবার খাওয়া শুরু করলে আর ছাড়তে চায় না, ওই ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমারও হয়েছিল ওই সমস্যা। তো আমার আম্মুও বলতো যে আচ্ছা সাদা হয়েছে অয়েন্টমেন্ট দিয়ে দাও, সাদা হয়েছে অয়েন্টমেন্ট দিয়ে দাও। তো আমিও হচ্ছে ওই একই রকম ফিলোসফিতেই ঢুকে গেছিলাম আর কি। ওইটার ক্ষতি যে কি পরিমাণে হয়েছে আমি আপনাদেরকে বলি। আচ্ছা, এখানে ইউটার্ন নাই তাই না, ঘুরে আসা লাগবে। ওকে, ডাক্তার আজকে হচ্ছে আমার স্কিনে 4 ধরনের রোগ পাইছে। একটা হচ্ছে ফেসে, আর একটা হইতেছে ওই যে সাদা সাদা যেটা হয়, ওইটা হচ্ছে আমার বডির অনেক জায়গাতেই ছড়ায় গেছে অলরেডি। আরেকটা হইতেছে আমার মাথায় একটা আঁচিলের মতো হয়েছে আর কি, মাথার একদম সাইডে চুল কাটার সময় হচ্ছে ওইটা দেখা যায়। সো ওইটা অনেকে বলতো যে এটা তিল, কিন্তু এটা আসলে তিল না। পরে ডাক্তার আমারে বকা দিছে যে আপনি এতদিন ধরে এগুলা কেন এভাবে রেখে দিছেন আর ওই ওষুধটা দিছেন। ক্লোভেট অয়েন্টমেন্ট মলমটা আমার সর্বনাশ করছে আর কি। ওইটা লং টাইম দেওয়ার কথাই ছিল না। সো আমি আমার অন্য একটা ডিজিজের কারণে হচ্ছে ডক্টরকে দেখাতে গেছিলাম, যেটা আমি বলছিলাম যে আমার মরণ ব্যাধিও হতে পারে, ঠিক নাই। পরে ডক্টরকে আমি এই জিনিসটার কথা বলছিলাম, সে বলে যে এই ক্লোভেট অয়েন্টমেন্ট এটা তো হচ্ছে স্টেরয়েড টাইপের ওষুধ, এটা তো বেশিবার দেওয়া উচিত না, আর তুমি এটা 10 বছর ধরে দিছো। আমারে তো খুবই বকা দিছে। পরে আমি বাসায় গিয়ে পণ্ডিতে করে আবার চ্যাট জিপিটিরও সার্চ দিছি। পরে চ্যাট জিপিটিও বলে যে এটা তো বেশি দিন দেওয়া উচিত না, এটা তো স্টেরয়েড টাইপের ওষুধ। যাই হোক, চ্যাট জিপিটি কারেক্ট, আমি ছিলাম ভুল। এই আজাইরা সুপারস্টিশন অথবা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সির কারণে
আমি ওষুধ খালি দিছি আর দিছি, কে জানি কল দেয় আমারে। সো আজকে যে ডার্মাটোলজিস্টকে আমি দেখাইতে গেছি সেও আমারে বকা দিল। সে আমারে বলছে যে এই যে মলমটা আমি দিছি এটা তুমি দেশ ছাড়া করবা, দেশ ছাড়া, এটা তোমার এত ক্ষতি করছে। আমি তো পুরাই টাস্কি খেয়ে গেলাম আর কি, পুরান ঢাকার ভাষা যেটা বলে। কে কল দেয় আমারে? তারপর এসে মেডিকেল স্টুডেন্টদের সামনে আমার জামা খোলাইলো, আমার মাথা দেখলো, তারপরে আমার বুক পিঠ ওগুলা দেখলো, স্কিন দেখলো। জিনিস হইতেছে আমার অনেক স্টুডেন্টরাই হইতেছে মেডিকেলে পড়ে, ঠিক আছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টার্নশিপ শুরুও করবে। অর্থাৎ যেসব মেডিকেল স্টুডেন্টদের সামনে হচ্ছে আমাকে দেখতেছিল ওই স্টুডেন্টের থেকেও বড় হইতেছে আমার স্টুডেন্টরা। যাই হোক, পরে হচ্ছে ওই ডাক্তার সাথের স্টুডেন্টদেরকেও দেখালো, এই যে দেখো এটার নাম হচ্ছে এটা, এটার নাম হচ্ছে এটা, লাইট মেরে মেরে দেখালো, তাদেরকে শিখাইলো, হোয়াট এভার। পরে সে বললো যে 4 ধরনের জিনিস পাওয়া গেছে তোমার জাস্ট ফেস এবং মাথার স্কিনে। পরে ওগুলোর উপরে আমার অনেক ধরনের ওষুধ দিল। দেন আমাকে বললো যে 1 মাস পরে এই সবগুলো ওষুধ শেষ টেস্ট করে তারপরে আবার দেখাইতে, তারপরে সে বুঝতে পারবে যে নেক্সট স্টেপ কি নেওয়া উচিত। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, বাংলাদেশের একটা ফ্যাসিলিটি যেটা হায়ার লেভেল কান্ট্রিগুলোতে অথবা উন্নত দেশে আপনি পাবেন না, ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সাথে সাথে ডাক্তার পেয়ে যাওয়া। আপনি বিদেশের কোনো উন্নত দেশে যদি যান, মনে করেন ইউএসএতে গেলেন, জার্মানিতে গেলেন, অস্ট্রেলিয়াতে গেলেন, তখন আপনি হারে হারে এই জিনিসটা টের পাবেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ডক্টরের, 1 মাস লেগে গেছে, 1.5 মাস লেগে গেছে, 3 মাস লেগে গেছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আর আসে না। অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটটাই আর পাইতেছেন না, 2 মাস 3 মাস পরে যা হচ্ছে পাবেন। যারা প্রথমবার এই জিনিসটা শুনতেছেন আমার কাছে তারা অবাক হয়ে যেতে পারেন অথবা এই জিনিসটা বিশ্বাস নাও করতে পারেন। আপনি বলতে পারেন কি রে ভাই, মোটো ব্লগার কয় কি, এটা কি সম্ভব? উন্নত দেশে আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো কিন্তু ডক্টর পাবো না, এটা কি সম্ভব নাকি? এটা আসলেই ট্রু। আপনি ইউএস এর কোনো গ্রুপ অথবা জার্মানিতে যারা থাকে তাদের কোনো গ্রুপ অথবা অস্ট্রেলিয়াতে যারা আছে ওইখানে যায়া হচ্ছে দেখেন অথবা সার্চ দিয়া মেডিকেল ফ্যাসিলিটির জন্য যে কি পরিমাণ ভোগান্তি মানুষেরা পোহাইতেছে, তখন আপনি বুঝতে পারবেন ব্যাগের চেন লাগেছে নাকি, নাহলে তো আমার 2000 টাকার ওষুধ আজকে উড়ে যাবে বাতাসের সাথে। তখন দেখবেন যে ওইসব দেশে শুধুমাত্র ইমার্জেন্সি ছাড়া, মনে করেন কেউ অ্যাক্সিডেন্ট করছে অথবা কারো একজনের অ্যাম্বুলেন্স দরকার হয়েছে, অ্যাম্বুলেন্স তো আরো মনে করেন খরচের জিনিস, মানুষেরা গুলি খায় পড়ে থাকে, তারপরে খরচের ভয় অ্যাম্বুলেন্স ডাকে না। অ্যাম্বুলেন্স ডাকলে হইতেছে এত বিল দেওয়া লাগে, ফকির হয়ে যায় ওই জায়গাতে, অপারেশন করাইবে আর কি। খরচের কথা তো বাদই দিলাম, ওইখানে হেলথ ইন্স্যুরেন্স এই সেই বিভিন্ন খরচ, প্রচুর খরচ, ওগুলো তো বাদই দিলাম। অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিন্তু ডাক্তার পাবেন না, এই হচ্ছে অবস্থা। তারপর আবার মনে করেন ইন্স্যুরেন্স করছেন, এখন ইন্স্যুরেন্স ক্লেম করতে যাবেন, মনে করেন আপনার ক্যান্সার হয়েছে অথবা আপনি ওপেন হার্ট সার্জারি করাবেন, ইন্স্যুরেন্স ক্লেম করছেন, দেখবেন যে তারা ডিনাই করে দিবে, বলবে যে না ইন্স্যুরেন্সের টাকা দিব না, কোনো কারণ ছাড়া কোনো কিছু ছাড়া ডিরেক্ট ডিনাই। সো পরে আপনি যখন বলবেন যে কেন, তারা বিভিন্ন কারণ দর্শাবে এই সেই। সো তখন কি করে মানুষেরা মামলা করে, যারা মামলায় জিতে তারা ইন্স্যুরেন্সের টাকা পরে ক্লেম করতে পারে, আর যারা মামলায় হারে তারা ইন্স্যুরেন্সের টাকা পায় না, মামলা লড়তে গিয়ে আরো ফকির হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। ইউএসএতে এইসব কাহিনী নিয়ে হচ্ছে অনেক মানুষেরা এই কথা বলে, কিন্তু আসলে তেমন একটা কোনো লাভই হয় না। এরকম অনেক হয়েছে, ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানিগুলা ইন্স্যুরেন্স ক্লেম করতে নিলেই ডিনাই করে। সো যারা মনে করেন গরিব মানুষ কিন্তু মাসের পর মাস, এই রে আমি 2টার মাঝখানে চলে গেছি, যাই হোক, যারা মনে করেন গরিব মানুষ কিন্তু মাসের পর মাস ইন্স্যুরেন্সের টাকা দিছিল, তারা ইন্স্যুরেন্সের টাকা উঠাতে পারে না, কারণ মামলা করার টাকা নাই, ঠিক আছে। সো মামলা করতে পারে না, পরে ওই টাকা আর উঠাইতেও পারে না, পরে ক্যান্সার হয়ে মারা যায় অথবা ওই রোগের কারণে মারা যায়, এরকম প্রচুর হয়। আর যারা মনে করেন একটু বড় লোক, তারা পরে হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে পারে, মামলায় মোটামুটি জিতার পরে মনে করেন 50% 60% এরকম একটা টাকা পায়, এই আর কি। সো এই পুরাটাই হতেছে ইন্স্যুরেন্স কোম্পানিওয়ালাদের লাভ, কারণ ওইখানে ম্যাক্সিমাম মানুষেরাই হচ্ছে মামলায় তাদের সাথে জিততে পারে না, পরে কি করে পুরা টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিওয়ালারাই পাওয়া যায়, এটা হতেছে তাদের ব্যবসা আর কি। যাই হোক, ইন্স্যুরেন্সের কথা বাদ দিলাম, আমি বলতেছি যে হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টের কথা। আপনি ডাক্তার দরকার কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, অ্যাপয়েন্টমেন্ট নিছেন কিন্তু কবে ডাক্তারের দেখা পাবেন তারই কোনো ঠিক নেই। দেখেন বামের গাড়িগুলো বসে আছে, আমি এদিক দিয়ে ফ্রুত করে চলে গেলাম। যারা এই জিনিসটা জানে না তারা আর কি এই শর্টকাটটা ইউজ করতে পারে না, এটা নতুন আর কি করছে, আমি জানি না কেন ওই নতুন লেনটা করছে, বাট আমি এটা চিনি আর কি, এদিক দিয়ে বের হয়ে যাই।
এখন বাংলাদেশের কথা বলি, এই যে আমি আজকে ডার্মাটোলজিস্ট দেখাতে আসছি, আমি কিন্তু মেডিকেলে কল দিয়ে কোনো খবরও নেই না যে কখন ডার্মাটোলজিস্ট বসে অথবা তারে পাবো নাকি পাবো না, সে আজকে আসছে নাকি আসে নাই, কোনো খবরও নেই। আর যে ডক্টর আঙ্কেল আমাকে হচ্ছে তার রেফারেন্স দিছিল, সে বলছিল যে সকাল 9টার দিকে বসে, আর আমি গেছি কখন? দুপুর 1টায়। সো আমি মেডিকেলে ঢুকলাম, মেডিকেলে ঢোকার পরে হচ্ছে ডাক্তারের নাম দেখালাম যে এই যে আমি রেফারেন্সে আসছি। পরে তারা বললো যে লিফটের 2তে যান। দেন আমি হচ্ছে দোতলায় উঠে গেলাম সিঁড়ি দিয়ে। তারপরে তাকে বললাম যে আচ্ছা এই ডাক্তারকে দেখাতে আসছি। সে বলে যে আচ্ছা ঠিক আছে 1000 টাকা দেন, এখনই ডাক্তার দেখা দিব। 5 মিনিট আমার বসা লাগে না, আই গেস ডাক্তার নামাজ পড়তেছিল। তার নামাজ পড়া শেষ, দেখাতে ঢুকে গেছি। চিন্তা করেন, আমি আসছি, এসে হচ্ছে জাস্ট 5 থেকে 10 মিনিটের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারও দেখা ফেললাম। এই ফ্যাসিলিটি উন্নত বিশ্বে পাবেন না। তারপর আরেকটা জিনিস হচ্ছে একটু কম খরচে ডাক্তার দেখানো যায় অথবা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসগুলো পাওয়া যায়। যেমন মনে করেন আমার পা যখন পুড়ছিল, আমি তো কয়েকদিন কোথাও যাই নাই, ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজও করায়নি আর কি, আমি নিজে জাস্ট ব্যান্ডেজ করে বসেছিলাম। পরে যখন ইনফেকশন হয়ে গেছে, তারপর আমি হচ্ছে ইবনে সিনার ইমার্জেন্সি সার্ভিসে গেছি। ওইখানে যাওয়ার পরে ব্যান্ডেজ করালাম, এই সেই নিচে মনে হয় 700 নাকি 1000-এর মতো আর কি। আর এই একটা জিনিস মনে করেন বিদেশে আপনার হয়েছে, আমি রিসেন্টলি একটা পোস্ট দেখছিলাম যে একজনের হাত কাটছে নাকি কেমনে জানি কি হয়েছে, এখন ব্লিডিংটা একটু বেশি আর কি। এখন সে নিজে ব্লিডিংটা বন্ধ করতে পারতেছে না। সে কি করছে, মেডিকেলের ইমার্জেন্সিতে গেছে। বাইরের দেশে ইমার্জেন্সিতে গেলে আপনি চিকিৎসা করাতে পারবেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিলে পাবেন না আর কি। তো ইমার্জেন্সিতে গেছে, যাওয়ার পরে হচ্ছে তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, এরকম ব্যান্ডেজ করা দিছে, ডান। পরে তার বাসায় বিল আসছে 1000 নাকি 1500 এরকম ডলার। চিন্তা করেন, 1.5 লাখ টাকার মতো তার বিল আসছে জাস্ট হচ্ছে মেডিকেলে গিয়ে ব্যান্ডেজ করানোর জন্য। জিনিসটা শুনে আপনার কাছে পুরাই অবাক লাগতে পারে অথবা আকাশ ভেঙে পড়তে পারে মাথায়, কারণ আমরা যারা বাংলাদেশের মেডিকেল সিস্টেমের সাথে অ্যাডজাস্টেড আছি, আমরা আসলে জানি না, যে রিয়েলাইজ করতে পারি না আমরা কতটা লাকি যে ইনস্ট্যান্ট ডাক্তারের দরকার হলে ডাক্তার পাইতেছি, ইমার্জেন্সি বিভাগে গিয়ে ডাক্তার দেখাতে পারতেছি খুব কম খরচে, 1 মাস 1.5 মাস অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে থাকা লাগতেছে না। আমরা এদিক দিয়ে কিন্তু অনেক লাকি। তারপরও ঢাকার বাইরের অথবা অনেক মানুষেরা হচ্ছে ডাক্তারদেরকে দাম দেয় না, অনেক অসম্মান করে, অনেক সময় কষাই বিভিন্ন জিনিস বলে। মাঝে মাঝে মেডিকেলগুলা তাদের ব্যবসার জন্য এরকম বিভিন্ন কাহিনী করে, এটা ঠিক আছে, কিন্তু ডাক্তার কি করবে বলেন? ডাক্তার তো ওই মেডিকেলে হচ্ছে তার চেম্বার, এবং মেডিকেলকে তার একটা পার্সেন্টেজ দেওয়া লাগে তার ইনকামের, এবং মেডিকেল যদি বলে যে আমরা এত টাকা নিব, তাহলে ডাক্তারেরও তো ওইটাই মানা লাগবে। সো আমার যে স্টুডেন্টরা আছে যারা মেডিকেলে পড়ে, আমার স্টুডেন্টরা গোপালগঞ্জ মেডিকেলে আছে, ইউনিভার্সাল মেডিকেলে আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, সোহরাওয়ার্দীতে আছে, বিভিন্ন জায়গাতে আছে। তাদের বিভিন্ন পোস্ট মাঝে মধ্যে দেখি যে মেডিকেল স্টুডেন্টদেরকে সম্মান করে না, এই সেই বিভিন্ন জিনিস হতেছে যে বাংলাদেশে মানুষেরা এত কম টাকায় মেডিকেল ফ্যাসিলিটি পাইতেছে, ইনস্ট্যান্ট মেডিকেল ফ্যাসিলিটি পাইতেছে। এই জন্য আপনাদের একটু সম্মান করা উচিত ডাক্তারদেরকে। যদিও মনে করেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রাইভেট মেডিকেলে অথবা খরচ অনেক বেশি যায়, অনেক সময় ডাক্তাররা হচ্ছে সবার প্রতি অ্যাটেনশন দিতে পারে না, অনেক সময় আসতে দেরি হয়ে যায়, বিভিন্ন কাহিনী হয়, এসব কারণে ডাক্তাররা মানুষ মারা শুরু করে দেয়। যাই হোক, আপনারা প্রে করেন আমার যেন ডিজিজগুলো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি এগুলো নিয়ে অনেক কষ্টে আছি, অনেক প্যারায় আছি। তো আজকের ভিডিও এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে এড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.